নিশ্চিত ফাঁসি ছিল তার। ক্যান্টনমেন্টের জেলখানা থেকে মৌলানা ভাসানীকে চিঠি লিখেছিলেন তিনি যে হুজুর আমাকে আন্দোলন করেন, নইলে আমার ফাঁসি হবে, আমার মৃত্যু আপনারা ঠেকাতে পারবেন না। তখন মৌলানা ভাসানী আমাদের বাড়িতে গিয়ে সবাইকে ডাকলেন যে শেখ মুজিবকে মুক্ত করতে হবে। আমি বললাম যে আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি, আমরা বাম রাজনীতি করি, উনি করেন ডান রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, ডানপন্থী, আমরা কেন তার সঙ্গে যাবো? তখন মৌলানা বলেছিলেন যে বাম ডান সব মিলে যদি এক না হয় তাহলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হবে না। তারপরে আমরা 1968 সনে 11 দফা প্রণয়ন করি, যার আহ্বায়ক ছিল তোফায়েল আহমেদ এবং আমি ছিলাম পাবনার পূর্বাঞ্চলের সর্বদলীয় ছাত্র সংঘের পরিষদের আহ্বায়ক। আন্দোলন করে শেখ মুজিবকে মুক্ত করি। এরপরে ইতিহাস আপনাদের জানা আছে, আওয়ামী লীগ এখানে জেতার কথা ছিল না 1970 সনের নির্বাচন। আমরা তখন সিদ্ধান্ত নিলাম, মৌলানা ভাসানী আমাকে এবং অন্যান্য ছাত্র নেতাদেরকে ডেকে বললেন যে জাদু মিয়া তো পাকিস্তান থেকে আসছে, সে তো নির্বাচনে যাবে, নির্বাচনে গেলে আওয়ামী লীগ জিততে পারবে না, সব আসনে ন্যাশনাল পার্টি পাবে, ভাগ হয়ে যাবে, এখানে আর স্বাধীনতা আন্দোলন হবে না। তারপরে আমার নেতৃত্বে আমি রেস কোর্স তখন ছিল, ওই মুসলমান জাদু মিয়াকে মারতে গেলাম, বলে কি চাষ করা। আমরা তখন বললাম, স্লোগান দিলাম, ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। মুসলমান জাদু মিয়া সেটাই বলতে বাধ্য হয়েছিলেন। আমরা ন্যাপ নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। এই হলো আওয়ামী লীগের কেরামতি। তারা বলে 1970 সনে তারা এককভাবে জিতেছে। আমরা যদি সেদিন নির্বাচন করতাম ন্যাশনাল পার্টি, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেত না। এটাই হল রহস্য। তাহলে মোজাদ্দেদ ইসলাম সেলিম সাহেব সিটি বিরোধী টেলিভিশনে বলতেছে কি সেই রহস্য যে মৌলানা ভাসানী ওয়াকফা দিলেন আওয়ামী লীগকে। তা আমি মনে বললাম যে এটা তো আমার বলা হয়েছিল, তার আমি যদি ওই সময় সুযোগ পেতাম বলতাম কি কারণটা ছিল। কারণটা এই ছিল যে আওয়ামী লীগকে ওয়াকফা দেওয়া এবং স্বাধীনতা আন্দোলনের যাতে তারা নেতৃত্ব দিতে পারে। কথা আমার বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ কিভাবে 70 সনের নির্বাচনে বিজয়ী হলো। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, মুক্তিযুদ্ধে আমরা সরাসরি অংশগ্রহণ করলাম এবং মুক্তিযুদ্ধের পরে আমি বাংলাদেশ সরকারি পত্রিকা শেখ মুজিবুর রহমান তখন তথ্যমন্ত্রী, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, দলের মতো লেখাপড়া বন্ধ করে কি চাকরি করবে। তা আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে স্বাধীন বাংলাদেশের যে অবস্থা, আবার সাংবাদিক হিসেবে থাকা ভালো। আমি গ্যারান্টি দিলাম সাংবাদিকও থাকবো এবং লেখাপড়াও করবো। একজন ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে পড়ি, ইংরেজি অনার্স। 72-75 এই সরকারি সংবাদপত্রে সাংবাদিক হিসেবে আওয়ামী লীগের প্রতিদিনের রোজনামচা বলেন, রোজনামচা ডায়েরি আমার মুখস্থ আছে। আমি শুনেছি, আমি লিখেছি এবং আমি প্রতিবাদ করেছি। 72-এ শেখ মুজিব যখন আসলেন, তিনি কি করলেন, একটা ওই এখন অনেকে বিদেশ থেকে আসেন, এটা 2 মাসের মধ্যে লন্ডন, শেখ মুজিবের অবস্থা তাই হয়েছিল। 10ই জানুয়ারিতে আমরা অজগরে হেডিং দিলাম, হোম ডে ব্রট হার অন ইওর ডেড, টেনিসনের কবিতা, বড় বড় হেডিং। এত আয়োজন, এত মানুষ অভ্যর্থনা দিল। 1 মাসের মধ্যে আওয়ামী লীগের লুটতরা, ভাই থেকে চাঁদাবাদী সব কারণে শেখ মুজিবের জনপ্রিয়তা হ্রাস পেয়ে গেল। আমরা অবজারভারে বসে, এডিটর আব্দুল সালাম ছিলেন, বিশ্বের নাম করে এডিটর, তিনি বললেন, তাকে আমরা আসলে উস্কে দিচ্ছিলাম যে এইটা লেখেন স্যার, এটা প্রয়োজন জাতির স্বার্থে। হেডিং ছিল দি সুপ্রিম টেস্ট। শেখ মুজিবকে আহ্বান করে বলেছিলেন যে এখানে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে হবে, নইলে বাংলাদেশ টিকবে না, গণতন্ত্র টিকবে না। পরদিন সকালে আমি অফিসে গেলাম, দেখতে মনে হলো যে সব মারা গেছে। কেউ আমি কি মারা গেল, করোনা মারা তো যায় না, সালাম সাহেবের চাকরি দেয় এই এডিটরে লেখার জন্য। সমালোচনা শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারতেন না। সেদিন যদি এটা করতেন তাহলে তাকে বাক্সাবে করতে হতো না। এই ধরনের বড় বড় রাজনীতিবিদের যে ভুল, সে ভুলের সাক্ষী হলো আমি, যারা এই ধরনের ভুল করে দেশকে এখানে নিয়ে এসেছে। এরপরে 1972 সনে দালাল আইন করা হলো, একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো। হাজার হাজার এই জামাত ইসলামের কর্মী নেতা সবগুলো জেলে ঢুকে দিল। তারপরে বিচার শুরু হলো, যখন আন্তর্জাতিক চাপ
কারণ 1971 সনে জামাত ইসলাম ও অন্যান্য ইসলামিক দল যারা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ছিল এবং ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল, তারা আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে এটা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বললে এই ধরনের বিচার করা যাবে না, করতে পারবে না তোমরা, কারণ 92,000 যে সেনা পাকিস্তান সেনা ছিল তাদেরকে তোমরা ছেড়ে দিয়েছ, তাদেরকে তোমরা মুক্ত করেছ, তারাই হলো আসল ঘটনা, তারা ঘটিয়েছে, এদেরকে গ্রেফতার। তারপরে শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। শাহজিদুর রহমান 1971 সনে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাকে অ্যারেস্ট করেছিল। যখন মুক্তি পেলেন উনি বলেন আমার রাজনীতি করার দরকার নাই, উনি দেশ থেকে চলে গেলেন। আচ্ছা, এর মধ্যে এই যে বলে যে এই গুপ্ত সংগঠন বলে না, গুপ্ত, আরে গুপ্ত সংগঠন তো আমরা ছিলাম 1968 সনে, যখন স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা করি আমরা। শেখ মুজিবুর রহমান আমাদেরকে বলতো হটকারী, আমার সঙ্গে পাকিস্তানের কথা হয়ে গেছে আমার সামনে 17 মার্চ 1971। আমি আমার চাচা গেছিলাম, চাচা যে পাকিস্তান আর্মি নামতেছে, যুদ্ধ হবে, বল চল যায় শেখ মুজিব। তো শেখ মুজিব বলতে কি দেখছস, আমি দেখছি একটা মিলিটারি নামে। তারপরে আমার চাচাকে বলে মতিন যে আগে হটকারী ছেলে, আমার সঙ্গে সব কথা হয়ে গেছে, তুই যা। আমি নিচে আমাদের 32 নম্বরের গাছের নিচে আমার চাচা বলছেন মুজিবকে বিচ্ছেদ করলো রে। তা আমার তো রক্ত ঠান্ডা হয়ে গেল, যে এটা কি মুজিব যদি বিচ্ছেদ করে তাহলে কি হবে, তার স্বাধীনতার যুদ্ধ কিভাবে হবে, স্বাধীনতার যুদ্ধ কিভাবে ঘোষণা হবে, এই জাতি কিভাবে পরিচালিত হবে, তার কোন দিক নির্দেশনা ছিল না। তার ধারণা ছিল যে আবার আপোষ হবে, সে আবার প্রধানমন্ত্রী হবে। জামাতে ইসলামের অনেক সিনিয়র নেতৃবৃন্দ জানেন তো, সবার সঙ্গে তো আমার একদম প্রফেসর গোলাম আজম থেকে শুরু করে আমি বিভিন্ন সময় বলেছি যে 1971 সনের এই যুদ্ধ অপরাধ, এই যে সোনাদা দালাল বলে আপনাদেরকে, এটাকে আপনারা প্রপারলি ডিফেন্ড করেন না কেন? আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনারা এটাকে বিশ্লেষণ করেন না কেন? এই বাংলাদেশের গণহত্যা, হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ছিল? জামাতে ইসলাম, ইসলামিক দল, এগুলো তো পরের সাবজেক্ট। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল জুলফিকার আলী ভুট্টো, যে রাশিয়ার কেজিবির এজেন্ট ছিল, তার মাধ্যমে এই দেশে আর্সেনিক লুটিং এবং রেপিং যা আছে করছে, যাতে সেপারেট হয়ে যায়। এবং জেলখানার জন্য শেখ মুজিব ছিল, বলেন মুজিব ভাই আপনি ওখানে প্রধানমন্ত্রী হবেন, আমি এখানে প্রধানমন্ত্রী হবো। এই ছিল বিভক্তির কারণ। এখানে জামাত ইসলামের ঘাড়ের উপরে যুদ্ধ অপরাধ, এই সমস্ত খুন, যখন নাহাজারি সবকিছু দায় যেত। ভুট্টো কথা বলে কেন তারা? আসলে কালপিত তো তুলে দেন ভুট্টো, যেখানে পাকিস্তানের সেনাবাহিনী ভুট্টোর ফ্যামিলি যেই রাজনীতি আসে তাকে কতল করে দেয়। এই ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টোকেও একই জায়গায়। এখন বলে গুপ্ত সংগঠন 1972 সনের 15 জানুয়ারিতে ছাত্রলীগের ডাকসুর ভিপি হয়েছিল, সে ছিল জগন্নাথ কলেজের ভিপি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমার কাছে বই ছিল মাসুদন কার্লস, অ্যাঙ্গেলস, এই সমস্ত। আমি বলি দোস্ত তোমার কি আমার উপরে তোমরা কি কোনো নজরদারি করো না, কাউকে মারি তোলা বুদ্ধি করো? বলে না না বই দরকার আছে। 3-4 বার বলার পরে বই দিলাম। আমি বললাম যে বই কি জন্য? বলে আমরা ছাত্রলীগ ভাঙবো, আওয়ামী লীগকে ভাঙবো। 1972 সনের 15 জানুয়ারি। কেউ বিশ্বাস করবে? এটা যুগান্তর পত্রিকা আমি লিখেছি, প্রবন্ধ আছে আমার লেখা। তো সেখানে ছাত্রলীগ ভাঙলো, জাসদ তৈরি হলো, এবং ইসলামী ছাত্র সংঘের যারা নেতা, বামপন্থী যে সমস্ত নেতৃবৃন্দ, সব গিয়ে ওই জাসদের মধ্যে ঢুকলো গুপ্ত। এবার বুঝছেন গুপ্ত কার্যকর, এই গুপ্ত রাজনীতি আমরা শিখেছি। আমাদের দেখা দেখি ইসলামী ছাত্র সংঘ শিখছে, শিখে 72-75 জাসদের পিছনে পিছনে গুপ্ত অবস্থায় ছিল। আমির সাহেব, আজকাল আমির সাহেব, তারপরে সেক্রেটারি, আরো অনেক জামাতের নেতা আছে জাসদের, আমি তো চিনি সবাইকে। এই হলো গুপ্ত সংগঠনের। ওই সময় যদি ওই জাসদের না ঢুকতো, শেখ মুজিব ছাত্র কাউকে খুঁজে খুঁজে বের করতো। সুতরাং এগুলো হলো রাজনৈতিক প্রক্রিয়া, দিস ইজ এ পলিটিক্যাল প্রসেস। এটাই বোঝার ক্ষমতা এদের নাই, যার জন্য বড় বড় নেতা
জনসভায় বলে গুপ্ত সংগঠন করেন, ওরা আবার কি আন্দোলন করলেন? আন্দোলন এভাবে হয়। ওই জাসদ আন্দোলন করেছিল শেখ মুজিবের পতনের লক্ষ্যে। যাই হোক, শেখ মুজিবুর রহমানকে আমরা আগে বলেছিলাম যে আপনি বাকশাল করেন না সাংবাদিক, আমি ট্রেড ইউনিয়ন করতাম। তুমি বললেন কেজরিওয়াল ছিল খন্দকার গোলাম মোস্তফা সিরাজ বলতে পারি, পাকিস্তান সাংবাদিক ফেডারেশনের নেতা ছিলেন। আমাদের সামনে কেজরিওয়াল বলছে, কেজি তুই কি জানোস না যে আওয়ামী লীগের মধ্যে মুসলিম লীগের পেতাত্তা ঘোরে? সুতরাং আমি এর মধ্যে নাই, আমি বামপন্থী সমাজতন্ত্র এগুলো আমি কায়েমের মধ্যে আছি। এরপরে আমরা আর কোনো কথা বলি নেই। গাড়ির মধ্যে কেজরিওয়াল বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে। শেখ মুজিব বললেন বাকশাল, আমরা না কোনো করেন না। বাকশালের পরিণতি তো আপনারা জানেন, 1975 15 আগস্টের ভোরবেলায় কি হয়েছিল, পট পরিবর্তন হয়ে গেল। এখন আসেন 1975 পট পরিবর্তনের পরে জিয়া রহমান আসলেন। আমার সামনে মমতা ভাসানী জিয়াকে বললেন 9 নম্বর ক্যাবিনেট হসপিটালে, জিয়া তুমি ওই মিলিটারিতে চালাতে পারবে না, ওর সঙ্গে একটা রাজনৈতিক দল করো। মশিউর রহমান যাদু গেলেন, দুইটা ঘটনাতেই আমি উপস্থিত ছিলাম। যাদু বলেন যাদু তোমার ন্যায় দিয়ে হবে না, মিলিটারির সঙ্গে মিলে একটা রাজনৈতিক দল করো, পার্টি করো। এই যে বিএনপি গঠনের প্রক্রিয়া দিয়ে মাথার মধ্যে ঢোকে, কিন্তু সে যেটা না করে রেফারেন্ডামে গেল। রেফারেন্ডাম দেওয়ার পরে একটা করে একটা কূপ, সে সময় আমি মিলিটারিতে। জিয়া রহমান আমার 21টা কূপ আমাদের ঠেকাতে হয়েছে জীবন বাজি রেখে। এই পকেটে আর্মস অ্যামুনিশন নিয়ে ঘুমাতাম, আর ঘুম তো আসতো না, ঘুম কাটতে বলে জানতাম না। এই হলো জিয়া রহমান। তার আমলে এইভাবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু যখন রেফারেন্ডামে কাজ হলো না, তখন গেলেন হলে পলিটিক্যাল প্রসেসে। মশিউর রহমান জাদুকে বললাম আপনি ওই মৌলানা ভাসানী যেটা বলেছেন, সেই জাতীয়তাবাদী ফ্রন্ট যে গঠনের আয়োজন, এটাতে যোগদান করেন। যোগদান করলো। তারপরে এই বিএনপি গঠন হবে, সেখানে ফ্রন্টের মধ্যে থেকে সব চলে গেল কাইজাফর আহমদ, আনোয়ার জাহিদ, শেখ হোসেন খান। যাদু মিয়া আমাকে বসা রেখে বলো যে ন্যাশনাল পার্টির সেন্ট্রাল কমিটি মিটিং এ ডাকো, একজন লোক সেনাবাহিনীর সঙ্গে সংগঠন করবে না, শুধু করিম ভাই ছিল, আমি আছি। তারপরে 10টার সময় মশিউর রহমান যাদু মিয়া আমাকে বললেন, আমি তো মিলিটারি অফিসার, এখন কি করবো? তুমি তো দেখো তোমাকে বসা রাখতে পারবে না। আমি বলতে মৌলানা ভাসানীর ডক্ট্রিন যদি ঠিক থাকে, তাহলে ওই ন্যাশনাল আর্মি পার্টির পতাকা আর ন্যাশনাল আর্মি পার্টির ওই মার্কা ধানের শীষ ইয়াকে দিয়ে দেন। তাই হয়েছিল। এই যে ধানের শীষ মার্কা, এটা আমাদের মার্কা। 1973 সনে সর্বপ্রথম আমরা ন্যাশনাল আর্মি পার্টির ম্যাপের ভাসানীর মার্কা ছিল আমাদের, জানেন আপনারা? এটা আমি দিয়েছিলাম ওই মশিউর রহমান যাদু মিয়াকে বলে, তারপর জিয়াকে এই ধানের শীষ দেওয়া হয়। এইভাবে বিএনপি গঠন করা হয়। জিয়া রহমান 1981 সনের 30 মে আধিপত্যবাদী শক্তির মদতপুষ্টদের চক্রান্তের কারণে নিহত হলেন। এরপরে বিএনপির অভ্যন্তরীণ কন্দল এমন পর্যায়ে গিয়েছিল, ইতিহাসের পাতায় লেখা আছে, খবরের কাগজে, আমি সমালোচনা করতে চাই না। জিয়াবিহীন বিএনপি কি দশা হয়েছিল খবরের কাগজের পাতায় এখনো লেখা আছে, পাবলিক দিয়েছে। যুব কমপ্লেক্স করে হাট ঘাটের সমস্ত চাঁদাবাদী শুরু হয়ে গেছিল। প্রেসিডেন্ট সাত্তারকে আমরা বলছিলাম যে এগুলো বন্ধ করেন। 82 সনের 24 মার্চে ক্ষমতা গ্রহণ করার কথা ছিল। 11 মার্চে আমি ডিউটিতে ছিলাম, এরশাদ এবং অন্য জেনারেলের কাছে, ছাত্র সাহেবের কাছে, যে এগুলো কি করেন, আমরা তো এগুলো বরদাস্ত করবো না, আপনার বলে আমাকে সময় দেন। যাক, ওই দিন আমরা টেক ওভার হলো না। 24 মার্চে সামরিক শাসন জারি করা হলো। একই কাজে জীবনের একই কাজে জাতীয় পার্টি গঠন করা হলো, জাতীয় ফ্রন্ট, জাতীয় পার্টি, ওগুলো আমি ছিলাম করতে, বিএনপি এবং জাতীয় পার্টিতে। উদ্দেশ্য হলো ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করতে হবে। তো এখন জাতীয় পার্টির মার্কা হলো কার মার্কা? এটা হলো জাতীয় লীগের মার্কা। আতাউর রহমান খান ছিল প্রধানমন্ত্রী, তার মার্কা। উনি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন, কিন্তু মার্কা এর সাথে কাছে রয়ে গেল। এই লাঙ্গুল মার্কা আবির্ভাব হলো। আবার 1991 সনে আসেন। এবার 1991 সনে শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। এখনো অনেকে ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী হয়ে গেছে, তাই না? সরকার গঠন করে ফেলছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, ইলেকশনের কোনো খবর নাই, আগে প্রধানমন্ত্রী। এখন ভাব, এই যে আমাদের এই মিটিং আসছে নাকি সব বিভিন্ন পয়েন্টে বাধা দেয়।
বাধা দেয়, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার করে কিছু বলে না। আর তাদের ধারণা ওরা যদি আবার ক্ষমতায় আসে তো আমার প্রমোশন, আমার পোস্টিং। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আমার কিন্তু জন্ম হলো রাজনৈতিক পরিবারে। এই মিলিটারি পুলিশ মোকাবেলা করতে করতে এ পর্যন্ত আসছে। আর কোন সরকারের শেষ সরকার নয়, কথাটা মনে রাখেন। আর 24-এ ওই যে 5ই আগস্টের 24-এর গণঅভ্যুত্থানের পরে তো প্রশাসনের কানের মধ্যে পানি দেওয়ার কথা যে আগের যুগ আর আসবে না। এখন 1991 সনে আমরা 3 জন, বাকি 2 জনের নাম বলবো না, তখন কিন্তু আমি জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির পতন হয়ে গেছে, আমি এক সে উচ্চ পদস্থ সেনা অফিসারের বাসায় ভাড়া থাকি। আর জাতীয় পার্টির সব মন্ত্রী বিভিন্ন জায়গায় পালাই গেছে, গ্রেপ্তারি করোনা হুইয়া কাজী আমাদের নাম শুনছেন, প্রধানমন্ত্রী ছিল, বলে যে তোমার এখানে আসতে চাই, বলে আসেন, বা কোথায় থাকো? আমি ক্যান্টনমেন্টের ডিওসিতে। তুমি জব দেখে যা, আমরা সব গ্রেপ্তার ভুলিয়ে নিয়ে পলাই, আর তুমি আসো ক্যান্টনমেন্টের ওই জায়গায়। আমি বললাম যে যাবো ভাই, আপনি বলছিলাম যে চুরি চামাইয়ের মধ্যে আমি কিন্তু নাই, এই আগে যে মন্ত্রী দৌড়ঝাঁপ আমি পারতে পারবো না। এখন আমরা প্ল্যান করলাম যে বিএনপিকে ক্ষমতা আনতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। প্ল্যান মাফিক আপনার প্রার্থী বিএনপির আসে হলো 110টা, 110টার উপর আর বিএনপিকে তোলা যায় না, কাছিতে টানলেও আসে না। আমার বলে যে তাহলে আমরা কি করবো? আমি বললাম স্যার, এটা আপনার আমার খুব ক্লোজ ছিল আর কি, একসাথে ট্রেনিং করছিলাম। আচ্ছা, আপনার ব্রডশিট আছে, এগুলো তো আমি করে আসছি মিলিটারিতে। তো দেখেন তো টাই কয়টা আছে জামাত ইসলামের সঙ্গে? বলে আছে, 30টা বেড়ে যায়। আমি ঠিক মাত্র ফান্ড টাকা পয়সা কম কার কার আছে, ওগুলো টাকা দেন, ওই বেগম জেলে বলেন তাকে টাকা দিতে, আর প্রার্থী বদল করেন। হ্যাঁ ঠিক আছে, বলে এখন 150-এর কাছাকাছি আছে। তারপরে একটা মুখ করেন। এত কিছুর পরেও 1991 সনের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমি যে বললাম, এটা কিন্তু খবরের কাগজের কথায় লেখা আছে আমার প্রবন্ধ। আর জানেন, আমি মিথ্যা কথা বলে রাজনীতি করি না। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমার তথ্যে, আমি তার প্রমাণ দেওয়া না, আমাদের হাজার হাজার প্রমাণ আছে। বিএনপিকে ক্ষমতায় আমরা এনেছিলাম, জামাত ইসলাম ভোট দিয়েছিল পার্লামেন্টে, প্রধানমন্ত্রী হয়েছিল বিএনপি। এগুলো ভুলে গেছেন সব? তখন দাঁড়িয়ে খারাপ ছিল। তারপরে ক্ষমতায় যাওয়ার পরে মাথায় ভূত চাপে, ভূত বোঝেন তো? ক্ষমতায় থাকতে হবে আজীবন। কে দেখে গেছেন? ওই শেখ মুজিবুর রহমান, ওই বাদশাহ, যে আজীবন ক্ষমতায় থাকতে হবে। কিন্তু শেখ মুজিবের পরিণতিটা যে কি হয়েছিল সেইটা মনে থাকে না, সেই জিনিসটা মনে থাকে না। মাগুরার উপনির্বাচনে বিএনপি কি করলো? কারচুপি করতে গেল, সব রাজনৈতিক দল ওইটা আন্দোলন শুরু করলো। জামাত ইসলাম দিল কেয়ারটেকারের সরকার চাই, আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে বিএনপি নাস্তানাবুদ অবস্থা, বিএনপি ক্ষমতা থেকে যায় ভাব। আমার একটা পত্রিকা আছে, আমি তো বাংলাদেশ সরকারের সামনে ছিলাম, আমি তো জন্মগত ভাবে বাংলাদেশ সরকার, কিন্তু আমার পত্রিকা ছিল এভিডেন্স। আমি হেডিং দিলাম যে কেয়ারটেকার বম ব্লাস্ট অন বিএনপি, মানে কেয়ারটেকার বম বিএনপির ঘাড়ের উপরে পতিত হইল, তাও তাদের হুঁশ ফিরল না। তারপরে আরেকটা দিলাম, ইউনিটি অফ ন্যাশনালিস্ট ফোর্সেস ক্যান সেভ বিএনপি ইন দ্য নেক্সট পোলস, মানে জাতীয়তাবাদের ঐক্য পরবর্তী নির্বাচনের ডিজাস্টার থেকে, মানে খারাপ অবস্থা থেকে বাঁচাতে পারে। সেটাও কানে গেল না। তারপরে 1996 সনে 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে 15 রকমের কেয়ারটেকার দিয়ে মানুষ যে 15 রকম নিয়ে ছেড়ে দাও। সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করি পরপর দুটায়। 96 নির্বাচনের পরে আমি বেগম জিয়ার বাসায় গেলাম, ক্যান্টনমেন্টের বাসায়, দীর্ঘ 5 ঘন্টা। আমরা আপনাকে যে আমার পত্রিকা একবারে ভাই আমি তো এগুলো পাই নেই, আর পাইলে তো আপনি প্রধানমন্ত্রী থাকতেন, আপনার সঙ্গে তো দেখা করার জন্য বহু লোক চেষ্টা করতে পার নাই।
আপনার জেনারেলরা দেখা করতে থাকে আপনি জানেন সময় পরে এগুলো ভুল হয়ে গেছে। এখন আমি এখন ফন্ড ছাড়া আপনার কোনো উপায় নেই। তারপরে ফ্রন্ট যদি আপনি না করেন আপনি পার্টি ভেঙে যাবে। তো ঠিক আছে, আমার ফ্রন্ট করে দেন। কোন ফ্রন্ট? ওই যে আমাদের ফ্যামিলিতে যুক্ত ফ্রন্ট মনে আছে চন্দ্রসনে, তারপরে হলো বিএনপির জাতীয়তাবাদী ফ্রন্ট, আমার দুই সাথে এমপি ছিল, একজন মন্ত্রী ছিল সময়। এই ফ্রন্টের রাজনীতি ইতিহাস জানি আমি। তারপর জাতীয় ফ্রন্ট এর সাথে জানলো, ওইটা আমি করে দিয়েছিলাম। ফ্রন্টের রাজনীতির কিছু মেকানিজম থাকে, এটা বিভিন্ন দেন দরকার করতে হয়, বিভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষাকে সমন্বয় করতে হয়। বলে আমাকে ফ্রন্টটা করে দেন। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে জামাত ইসলামকে নিয়ে আসি। আর জামাত ইসলামের নিজামী সাহেব আমার এলাকায়, আমি যখন করলাম না নির্বাচন, আমি আমার এলাকা আছে অনেক, বললাম আমার প্রয়োজন আপনি থাকবেন ওখানে। আর জামাত ইসলামের নাম শোনার সঙ্গে সঙ্গে একটা গাড়ি ধরে উঠলেন। আপনি গাড়ি যান কেন? খুব আঘাত পেয়েছেন? কাজ দেওয়ার জামাত ইসলামে লাগবে। তাহলে এরশাদ কেন? এরশাদ খালেদের কাছে আসবে, লোকে বলে বলে এরশাদ নাকি খুনি দিয়ে হবে। তো এখন শুনে নিতে হবে, তাহলে এরশাদকে আনি, বলে এরশাদকে আসবে নাকি? আমার নাম বলে যখন রাজনৈতিক হিসাব বলে এরশাদ আসবে, তো ঠিক আছে, আমার আপত্তি নেই। এইভাবে আমরা 4 দল করলাম। 4 দল করার পরে আপনার 2001 নির্বাচনের রেজাল্ট আপনারা জানেন, ভূমিধস বিজয়, আওয়ামী লীগ নাই। এখন 4 দলের মধ্যে আবার ভারতীয় আধিপত্যবাদী শক্তির ভূত ঢুকে দিল। এগুলো আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। ওই যে গোল্ডফিশ মেমোরি দিয়ে কাজ হবে না। গোল্ডফিশ মেমোরি দিয়ে আপনার বাংলাদেশকে রক্ষা করা যাবে না। ওষুধটা কি? ওষুধ প্রতিদিন রাজনীতির চর্চা করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা। কি যেন হয়েছিল 15 বছর আগে, এগুলো সব প্রতিদিন মাথার মধ্যে রাখবেন। 2001 সালের নির্বাচনের পরে